সিনেমার গল্পটি এক ইচ্ছাধারী পরীকে কেন্দ্র করে। পরীটির নাম ম্যালিফিসেন্ট, যে এক মায়াবী জঙ্গলে বসবাস করত। ম্যালিফিসেন্ট বাহির থেকে দেখতে অত্যন্ত ভয়ানক হলেও তার ভেতরটা মায়া ও মহব্বতে ভরপুর ছিল। ম্যালিফিসেন্ট সিনেমাটি দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্বটি 2014 সালে রিলিজ পায়, যার IMDb রেটিং 6.9 আউট অফ 10। দ্বিতীয় পর্বটি রিলিজ পায় 2019 সালে, যেটির IMDb রেটিং 6.6 আউট অফ 10। ম্যালিফিসেন্ট সিনেমার গল্পটি সংক্ষেপে বলতে গেলে, ম্যালিফিসেন্ট এক যুবককে বিশ্বাস করে, পরে সেই যুবক তার সাথে বিশ্বাসঘাতকতা করে, যার কারণে ম্যালিফিসেন্টের মনের মধ্যে মানব জাতির জন্য ঘৃণার জন্ম নেয়। তারপর থেকেই ম্যালিফিসেন্ট প্রতিশোধের আগুনে জ্বলতে শুরু করে। তবে এক রাজকুমারী তার ভালোবাসা দিয়ে ম্যালিফিসেন্টের মন থেকে সমস্ত ঘৃণা বিদ্বেষ মুছে ফেলে। সিনেমাটিতে এটি দেখার বিষয় যে কিভাবে এক অতি সাধারণ রাজকুমারী তার ভালোবাসা দিয়ে অত্যন্ত ভয়ানক হয়ে যাওয়া ম্যালিফিসেন্টের রাগের আগুনকে নিভিয়ে তাকে আপন করে নেয়। সিনেমার প্রথম পর্বটি শুরু হয় ও আমরা এক ছোট মায়াবী পরীকে দেখতে পাই। আমরা জানতে পারি ছোট এই পরীটির নাম ম্যালিফিসেন্ট। ছোট দেখতে এই পরীটি এতটাই মায়াবী যে সে যা ইচ্ছা করে তাই মুহূর্তে হয়ে যায়। ম্যালিফিসেন্ট ছাড়াও এই রূপকথার রাজ্যে রয়েছে অদ্ভুত দেখতে সব প্রাণীর বসবাস। তবে ম্যালিফিসেন্টের মতো দেখতে কেউই ছিল না, যার কারণে ম্যালিফিসেন্টের মন প্রায় নিরাশ হয়ে থাকতো। সে চাইতো তার মতো দেখতে কেউ তার সাথে খেলুক। হঠাৎ একদিন সে দেখতে পায় এক মানব শিশুকে, যে দেখতে প্রায় তার মতোই ছিল। ম্যালিফিসেন্ট সেই মানব সন্তানকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? ছোট সেই ছেলেটি ম্যালিফিসেন্টকে বলে সে জঙ্গলে এসে সেখানে পথ হারিয়ে ফেলেছে। ম্যালিফিসেন্ট সেই ছেলেকে জঙ্গল থেকে বের হতে সাহায্য করে। দেখতে দেখতে তাদের দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে যায়। জঙ্গলের মধ্যে পথ হারিয়ে যাওয়া সেই ছেলেটি ম্যালিফিসেন্টের কারণে অবশেষে তার রাজ্যের রাস্তা ফিরে পায়। ছেলেটি সেখান থেকে চলে যাবার আগে ম্যালিফিসেন্টের সাথে হ্যান্ডশেক করতে চায়। তবে ছেলেটির হাতে লোহার তৈরি আংটি থাকায় ম্যালিফিসেন্টের হাতের মধ্যে ফোসকা পড়ে যায়। এখান থেকে আমরা জানতে পারি লোহার তৈরি যে কোনো জিনিস ম্যালিফিসেন্টের কাছে আগুন সমতুল্য। তবে ছেলেটি যেই রাজ্যে বসবাস করত, সেই রাজ্যের রাজা ম্যালিফিসেন্টের জঙ্গলে কবজা করার পরিকল্পনা করছিল। এদিকে সেই ছেলেটি ম্যালিফিসেন্টের সাথে খেলা করার জন্য প্রায় তার জঙ্গলের মধ্যে আসতে শুরু করে। দেখতে দেখতে অনেক বছর পেরিয়ে যায়। ম্যালিফিসেন্ট ও সেই ছেলেটি 16 বছরে পা রাখে। তারা দুজনই একে অপরকে পছন্দ করতে শুরু করে। ম্যালিফিসেন্ট মনে প্রাণে বিশ্বাস করত যে মানবজাতি তাদের কখনোই ক্ষতি করতে পারে না। সে এটি জানতো না যে মানবজাতির মনের মধ্যে লোভ, হিংসা এবং বিদ্বেষ বিরাজ করে থাকে। বহু বছর আগে সেই ছোট ছেলেটি ম্যালিফিসেন্টকে একবার বলেছিল যে সে বড় হয়ে একটি রাজ্যের উপর কবজা করবে। যদি সেই ছেলেটির মনের মধ্যে লোভ না থাকতো, তবে সে কখনোই সেই রাজ্যের উপর কবজা করার কথা চিন্তা করতো না। পরের দৃশ্যে আমাদেরকে দেখানো হয় একটি রাজ্যের রাজাকে, যে তার সমস্ত সৈন্য নিয়ে ম্যালিফিসেন্টের জঙ্গলে কবজা করার জন্য এগিয়ে আসছে। তবে ম্যালিফিসেন্ট সেই মায়াবী জঙ্গলের রানী সমতুল্য। ম্যালিফিসেন্ট রাজা ও তার সমস্ত সৈন্যদের হুঁশিয়ারি দেয় ও জঙ্গল থেকে ফেরত যেতে বলে। তবে সেই রাজা তার সৈন্যদের ম্যালিফিসেন্টকে মারারই হুকুম দিয়ে দেয়। সৈন্যরা যখন ম্যালিফিসেন্টকে হত্যার উদ্দেশ্যে এগিয়ে আসতে শুরু করে, আমরা দেখতে পাই জঙ্গলের মধ্যে বসবাসকারী সেই অদ্ভুত জীবজন্তু সৈন্যদেরকে রুখে দাঁড়াবার জন্য জঙ্গল থেকে বেরিয়ে আসে। তারা রাজা ও তার সমস্ত সৈন্যদের সেই মায়াবী জঙ্গল থেকে তাড়িয়ে দেয়। এরপর বহু বছর পেরিয়ে যায়। আমাদেরকে সেই রাজ্যের রাজাকে দেখানো হয়, যে বর্তমান অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে। রাজা বলে যে সেই মায়াবী জঙ্গলে প্রচুর খাজানা রয়েছে। রাজা ঘোষণা দেয় যে ম্যালিফিসেন্টকে হত্যা করবে তাকে সে তার মেয়ের সাথে বিয়ে দিবে। রাজার দেওয়া ঘোষণার পর সেখানে উপস্থিত এক ব্যক্তি ম্যালিফিসেন্টকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। আর এই ব্যক্তি সেই ছোট ছেলেটি যে ম্যালিফিসেন্টের সাথে ছোটবেলা খেলা করত। তার মনের মধ্যে জন্মানো লোভ ম্যালিফিসেন্ট ও তার বন্ধুত্বের গলা চিপে দিয়েছে। ম্যালিফিসেন্ট যখন তার বহু বছর আগের বন্ধুকে দেখে, তখন সে রেগে যায়। সে তাকে জিজ্ঞাসা করে এতগুলো বছর সে কোথায় ছিল। তার সেই লোভী বন্ধু তাকে বলে সে তাকে আজও ভোলেনি, বরং সে তাকে রক্ষা করার জন্য এখানে এসেছে। তার রাজ্যের রাজা তাকে মেরে ফেলতে চায়। আমরা দেখতে পাই ম্যালিফিসেন্টের রাগ ঠান্ডা হয়ে যায়। সে তার প্রতারক বন্ধুকে বিশ্বাস করে ফেলে। লোভী বন্ধু ম্যালিফিসেন্টকে পানির বদলে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। ম্যালিফিসেন্টের ঘুমিয়ে যাবার পর তার সেই লোভী বন্ধু তাকে চাকুর সাহায্যে মারতে চায়, তবে সে তাকে হত্যা করতে ব্যর্থ হয়। পরের দিন যখন ম্যালিফিসেন্ট তার জ্ঞান ফিরে পায়, সে দেখতে পায় তার ডানা দুটো কেউ কেটে ফেলেছে। সে এখন আর উঠতে পারছে না। তার পিঠের মধ্যে ক্ষতের সৃষ্টি হয়েছে। ম্যালিফিসেন্ট জোরে জোরে চিৎকার করতে শুরু করে। অপরদিকে ম্যালিফিসেন্টের কাটা ডানাগুলো লোভী ব্যক্তি রাজার সামনে পেশ করে। সবাই ভাবে ম্যালিফিসেন্ট মারা গিয়েছে। রাজার কথা অনুযায়ী সেই লোভী ব্যক্তির সাথে রাজকুমারীর বিয়ে দেওয়া হয় ও তাকে রাজ্যের নতুন রাজা ঘোষণা করা হয়। অপরদিকে ম্যালিফিসেন্টের ডানা না থাকায় সে অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে। সে হঠাৎ দেখতে পায় এক শিকারী এক কাকের উপর অত্যাচার করছে। ম্যালিফিসেন্ট পশু পাখিদের উপর অত্যাচার সহ্য করত না, তাই সে সেই কাকটিকে একটি মানুষে পরিণত করে দেয়। কাকটি মানুষে পরিণত হয়ে গেলে সেই শিকারী ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। মানুষে পরিণত হবার পর কাকটি ম্যালিফিসেন্টের কাছে যায়
ও তাকে ধন্যবাদ জানায়। ম্যালিফিসেন্টের এই উপকারের জন্য কাকটি আজীবন তার অনুগত থাকার সিদ্ধান্ত নেয়। এরপর থেকে ম্যালিফিসেন্ট সেই কাকরূপী মানুষকে তার দূত হিসেবে ব্যবহার করে। সে কাক সেজে রাজার দরবারে যায় ও সেখান থেকে প্রয়োজনীয় খবর ম্যালিফিসেন্টকে এসে জানায়। ম্যালিফিসেন্ট এটি জানতে পারে তার সেই লোভী বন্ধু শুধুমাত্র রাজ্যের তাজ পাওয়ার জন্য তার ডানা দুটো কেটে ফেলেছে। এদিকে আমরা দেখতে পাই সেই লোভী রাজার ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয়। কন্যা সন্তানের জন্ম নেওয়ার কারণে সমস্ত রাজ্যে উদযাপন শুরু হয়ে যায়। রাজ্যের চারপাশ থেকে লোকজন সেই কন্যা সন্তানকে দেখার জন্য আসতে শুরু করে। এর সুযোগ নিয়ে ম্যালিফিসেন্টও সেখানে চলে আসে। রাজা ম্যালিফিসেন্টকে দেখে হতবাক হয়ে যায়। ম্যালিফিসেন্ট সেই কন্যা সন্তানের উপর এক জাদু করে। সে বলে এই কন্যা সন্তান যখন 16 বছর বয়সে পা ফেলবে তখন এক কাটা ফোড়ার মাধ্যমে সে মারা যাবে। লোভী রাজা ম্যালিফিসেন্টের কাছে তার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে। সে ম্যালিফিসেন্টকে বলে তার ভুলের শাস্তি সে তার মেয়েকে কেন দিচ্ছে। ম্যালিফিসেন্ট রাজাকে বলে একবার অভিশাপ দিয়ে দিলে সেই অভিশাপ আর ফেরত নেওয়া যায় না। তবে সে এর একটি সমাধান দিয়ে দেয়। রাজার মেয়ে 16 বছর হওয়ার আগে যদি সে তার সত্যিকারের ভালোবাসাকে খুঁজে পায় তবে ম্যালিফিসেন্টের দেওয়া এই অভিশাপ বিফলে চলে যাবে। রাজা 3জন ছোট পরীকে ডাকে। সে পরীগুলোকে তার মেয়েকে এই রাজ্য থেকে দূরে নিয়ে যেতে বলে যাতে ম্যালিফিসেন্টের অভিশাপ তার কোনো ক্ষতি করতে না পারে। এদিকে রাজা তার সৈন্যদের সাথে ম্যালিফিসেন্টের জঙ্গলে যখন আক্রমণ করে তখন ম্যালিফিসেন্ট তাদের মুখ ভাঙা জবাব দেয়। আমরা দেখতে পাই রাজকুমারীর নাম রাখা হয় প্রিন্সেস আরোরা। পরীগুলো প্রিন্সেস আরোরাকে রাজ্য হতে বহুদূরে নিয়ে গেলেও ম্যালিফিসেন্ট এখনও জানে সে কোথায় রয়েছে। ম্যালিফিসেন্ট যখন রাজকুমারীকে ভয় দেখানোর চেষ্টা করে ছোট রাজকুমারী ম্যালিফিসেন্টকে দেখে হেসে ফেলে। ম্যালিফিসেন্টের মনের মধ্যে ছোট সেই রাজকুমারীকে দেখে মায়া জন্মে। এইদিকে ছোট সেই 3জন পরী রাজকুমারীর তেমন ধ্যান রাখতে পারত না। আমরা দেখতে পাই ম্যালিফিসেন্ট নিজেই ছোট রাজকুমারীর খেয়াল রাখছে, তাকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করছে। দেখতে দেখতে রাজকুমারী 15 বছরে পা রাখে। রাজকুমারীর অভিশাপ পূরণ হবার আর মাত্র 1টি বছর বাকি। রাজকুমারী একবার হাঁটতে হাঁটতে জঙ্গলের শেষ প্রান্তে চলে আসে। রাজকুমারীর মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক করছে, তবে সেগুলোর উত্তর সে আজও পায়নি। রাজকুমারী জঙ্গলের শেষ প্রান্তে একজনকে দেখতে পায়। সেটি অন্য কেউ ছিল না, সেটি ছিল ম্যালিফিসেন্ট। ম্যালিফিসেন্টকে দেখে রাজকুমারী চিনতে পায়। রাজকুমারী ম্যালিফিসেন্টকে বলে আপনি তো সেই ব্যক্তি যে ছোট থেকে আমার খেয়াল রাখছেন, তবে কখনোই আমার সামনে আসেননি। রাজকুমারী ম্যালিফিসেন্টকে বলে সে তার মায়ের মতো, সে তাকে অনেক পছন্দ করে। রাজকুমারী ম্যালিফিসেন্টের কথাগুলো লুকিয়ে লুকিয়ে শুনছে। তার এই কথাগুলো ম্যালিফিসেন্টকে অনেক ভালো লেগে যায়। সে কখনো আশা করেনি যে রাজকুমারী তাকে এই কথাগুলো বলবে। তার মনের মধ্যে রাজকুমারীর জন্য ভালোবাসা সৃষ্টি হতে শুরু করে। ম্যালিফিসেন্ট আর চায় না তার দেওয়া সেই অভিশাপ আর কখনো পূরণ হোক। তাই রাজকুমারী যখন ঘুমিয়ে থাকে ম্যালিফিসেন্ট তার সমস্ত শক্তি ব্যবহার করে রাজকুমারীর শরীর থেকে সেই অভিশাপ শোষণ করার চেষ্টা করে। কিন্তু অভিশাপের এতগুলো বছর পেরিয়ে যাবার পর অভিশাপ যখন পূরণ হবার শেষ মাথায় চলে এসেছে, যার কারণে ম্যালিফিসেন্ট তার শক্তির সাহায্যে অভিশাপ শোষণ করতে পারে না। ম্যালিফিসেন্ট মনে মনে চায় জলদি রাজকুমারী তার সত্যিকারের ভালোবাসার সন্ধান পেয়ে যাক, যাতে করে এই অভিশাপ বিফলে চলে যায়। রাজকুমারী ম্যালিফিসেন্টকে জিজ্ঞাসা করে বাকি পরীদের মতো আপনার ডানা নেই কেন? উত্তরে ম্যালিফিসেন্ট বলে একসময় তারও ডানা ছিল, তবে একজন প্রতারণার মাধ্যমে তার ডানা কেটে ফেলেছে। ম্যালিফিসেন্টের এসব কথা শোনার পর রাজকুমারী অনেক ইমোশনাল হয়ে পড়ে। রাজকুমারী ম্যালিফিসেন্টকে বলে কাল তার 16তম জন্মদিন। তার 16তম জন্মদিনে সে তার পুরাতন বাসা ছেড়ে ম্যালিফিসেন্টের কাছে চলে আসবে। এদিকে রাজকুমারী যখন তার বাসার উদ্দেশ্যে রওনা দেয় সে তার সমবয়সী এক যুবককে দেখতে পায়। তারা প্রথম দেখাতেই একে অপরকে পছন্দ করতে শুরু করে। তবে রাজকুমারী সেখান থেকে চলে যায়। পরের দিন সে 3জন পরীকে বলে সে এই বাসা ছেড়ে চলে যাচ্ছে। সে সিদ্ধান্ত নিয়েছে সেই ম্যালিফিসেন্টের সাথে বসবাস করবে। 3জন পরী ম্যালিফিসেন্টের কথা শুনতে পেয়ে ম্যালিফিসেন্টের ব্যাপারে তাকে সমস্ত ঘটনা খুলে বলে, যে কিভাবে তার জন্মের পর ম্যালিফিসেন্ট তাকে অভিশাপ দিয়েছিল। 3জন পরীর মুখে এই কথা শোনার পর রাজকুমারী বিশ্বাস করতে পারে না। রাজকুমারী ম্যালিফিসেন্টের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে এসব কথা কি সত্যি? ম্যালিফিসেন্ট রাজকুমারীকে বলে তুমি যা শুনেছ সমস্ত কিছু সত্য কথা। ম্যালিফিসেন্ট রাজকুমারীকে এটিও বলে সে এখন আর চায় না যে তার অভিশাপ সত্য হোক, কারণ সে রাজকুমারীকে নিজের মেয়ের মতো ভালোবেসে ফেলেছে। তবে রাজকুমারী কাঁদতে কাঁদতে সেই জঙ্গল ছেড়ে চলে যায়। সে তার রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। সে তার বাবার কাছে চলে আসে ও তার বাবাকে জড়িয়ে ধরে। তবে তার বাবা সেই 3জন পরীর উপর অনেক রেগে যায়, কারণ সে বলেছিল তার মেয়ের 16 বছর পূরণ হবার আগে তাকে যেন এই রাজ্যের মধ্যে না নিয়ে আসা হয়। মেয়ের সুরক্ষার জন্য তার বাবা তাকে এক ঘরের মধ্যে বন্দি করে রাখার সিদ্ধান্ত নেয়। তবে রাজা জানতো না যে তার মেয়ে এইভাবে অভিশাপ থেকে মুক্তি পাবে না। তাই রাজকুমারীর যখন 16 বছর পূর্ণ হয়ে যায় অদ্ভুতভাবে তার হাতের মধ্যে এক কাটা ফোড়াতে সে তার জ্ঞান হারিয়ে ফেলে ও অসুস্থ হয়ে যায়। রাজা তার মেয়ের জীবন নিয়ে চিন্তায় পড়ে যায়।
এদিকে ম্যালিফিসেন্ট সেই যুবকের সন্ধান পায় যেই যুবককে রাজকুমারী পছন্দ করেছিল। ম্যালিফিসেন্ট ভাবে এই যুবককে যদি সে রাজকুমারীর কাছে নিয়ে যায় তবে হয়তোবা রাজকুমারী তার অভিশাপ থেকে মুক্তি পায়। তবে যুবককে রাজকুমারীর কাছে নিয়ে আসা হলেও রাজকুমারী তার অভিশাপ থেকে মুক্তি পায় না। রাজকুমারীর এই অবস্থা দেখে ম্যালিফিসেন্ট কান্না করতে শুরু করে। ম্যালিফিসেন্ট যখন কান্না করতে করতে রাজকুমারীর মাথায় চুমু খায়, অবিশ্বাস্যভাবে রাজকুমারী জেগে ওঠে। এখানে আমরা জানতে পারি ম্যালিফিসেন্টই রাজকুমারীর সেই সত্যিকারের ভালোবাসা, যার কারণে শেষ পর্যন্ত রাজকুমারী তার অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। রাজকুমারী ম্যালিফিসেন্টকে বলে সে তার সাথে থাকতে চায়। তারা দুইজন যখন রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, রাজার সেনারা ম্যালিফিসেন্টের উপর এক লোহার জাল নিক্ষেপ করে। লোহার জালের কারণে ম্যালিফিসেন্ট অনেক দুর্বল হয়ে পড়ে। তবে সে তার সাথে থাকা সেই কাককে এক ড্রাগনে পরিণত করে দেয়। ড্রাগন সমস্ত সেনাদের পুড়িয়ে মেরে ফেলে। আমরা দেখতে পাই রাজা এক বিশেষ লোহার তৈরি পোশাক পরে ম্যালিফিসেন্টকে মারার জন্য বেরিয়ে আসে। এইদিকে রাজকুমারী ম্যালিফিসেন্টের কাটা ডানার সন্ধান পেয়ে যায়। সেই ম্যালিফিসেন্টের সেই ডানাগুলোকে মুক্ত করে দেয়। আমাদেরকে দেখানো হয় ডানাগুলো ম্যালিফিসেন্টের শরীরে গিয়ে আবার লেগে যায়। ম্যালিফিসেন্ট পুনরায় আগের মতো উড়তে সক্ষম হয়ে যায়। লৌহ বর্ম পরে থাকা রাজা ম্যালিফিসেন্টের উপর আক্রমণ করতে গেলে ম্যালিফিসেন্ট তাকে আকাশের উপরে নিয়ে যায়। তবে রাজা ম্যালিফিসেন্টের ডানাগুলো চিপে ধরে, যার কারণে তারা দুইজনই নিচে পড়তে শুরু করে। তবে ঠিক শেষ মুহূর্তে ম্যালিফিসেন্ট রাজার কাছ থেকে দূরে সরে আসে। লোভী রাজা শেষ পর্যন্ত উপর থেকে নিচে পড়ে মারা যায়। এরপরে ম্যালিফিসেন্ট তার সাথে রাজকুমারীকে জঙ্গলে নিয়ে যায়। সেই রাজকুমারীকে জঙ্গলে নতুন রানী বানায়, আর জঙ্গলের সমস্ত প্রাণীরা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। আর ম্যালিফিসেন্ট সিনেমাটির প্রথম পর্ব এখানেই শেষ হয়ে যায়। এরপর সিনেমাটির দ্বিতীয় পর্ব শুরু হয়, যেখানে আমাদেরকে এক গভীর জঙ্গল দেখানো হয়। আমরা দেখতে পাই সেই জঙ্গলের মধ্যে কয়েকজন দস্যু ডাকাতি করতে এসেছে। তবে সেই জঙ্গলের মধ্যে হঠাৎ এক পরী চলে আসে, যেই পরী সেই দস্যুগুলোকে শায়েস্তা করতে শুরু করে। তবে তাদের মধ্যে একজন দস্যু জঙ্গল থেকে এক ফুল ও এক অদ্ভুত পশুকে চুরি করতে সক্ষম হয়। সে ব্যক্তি জঙ্গল থেকে বেরিয়ে রাজ্যের মধ্যে এক লোককে সেই পশু ও ফুল বিক্রি করে। লোকটি পশু ও ফুলের বিনিময়ে মোটা অঙ্কের টাকা পায়। এদিকে ম্যালিফিসেন্ট নামক এক ইচ্ছাধারী পরীকে আজও সেই রাজ্যের লোকেরা মন থেকে ভালোবাসতে পারেনি। ম্যালিফিসেন্ট জানতে পারে তাকে রাজ্যের লোকেরা রাজকুমারীকে হত্যা করতে চাওয়া পরী হিসেবে মনে করে। এদিকে আমরা রাজকুমারীকে দেখতে পাই, যে বর্তমান মায়াবী জঙ্গলের রানী হিসেবে রয়েছে। সে তার জঙ্গলের অদ্ভুত সব পশু পাখিদের কাছ থেকে জানতে পারে তার জঙ্গল থেকে একটি পশু হারিয়ে গিয়েছে। এরপরে আমরা দেখতে পাই রাজকুমারীর সামনে একজন রাজকুমার চলে আসে। আমরা জানতে পারি তাদের দুজনের বহুদিনের চেনাজানা রয়েছে। রাজকুমার রাজকুমারীকে বিবাহের প্রস্তাব দেয়। প্রস্তাব পেয়ে রাজকুমারী অনেক খুশি হয়ে যায়। তাদের কথোপকথন ম্যালিফিসেন্টের কাকরূপী দূত শুনতে পায়। ম্যালিফিসেন্ট এ খবর জানতে পেরে রাজকুমারীর সাথে কথা বলার জন্য চলে যায়। অপরদিকে রাজকুমার তার পরিবারের সাথে ম্যালিফিসেন্ট ও রাজকুমারীর ব্যাপারে কথা বলে। রাজকুমারের মা মানে সেই রাজ্যের মহারানী এই বিষয়ে খুশি না হলেও সে ম্যালিফিসেন্ট ও রাজকুমারীকে তাদের রাজ্যে আমন্ত্রণ জানায়। এদিকে আমরা ম্যালিফিসেন্ট ও রাজকুমারীর কথোপকথন শুনতে পাই, যেখানে ম্যালিফিসেন্ট রাজকুমারীকে কোনো মানুষের উপর বিশ্বাস করতে নিষেধ করে। রাজকুমারী ম্যালিফিসেন্টকে বলে সে এক প্রতারকের দ্বারা প্রতারিত হয়েছিল, তার মানে এই নয় যে পৃথিবীর সমস্ত মানুষ প্রতারণা করে। ম্যালিফিসেন্ট রাজকুমারীকে নিজের মেয়ের মতো ভাবত, তাই সে তার বিয়ের জন্য রাজি হয়ে যায়। এদিকে রাজ্যের মধ্যে আমরা মহারানীকে দেখতে পাই, যে রাজ্যের এক বিশেষ কক্ষে প্রবেশ করে। সেই কক্ষের মধ্যে ছিল সেই চুরি করা ফুল ও অদ্ভুত দেখতে সেই প্রাণী। আমরা দেখতে পাই তাদের উপরে এক বিশেষ গবেষণা করা হচ্ছে। মহারানী সেই গবেষককে বলে তাকে খুব জলদি এই কাজ সম্পন্ন করতে হবে, তাদের হাতে আর বেশি সময় নেই। এদিকে রাজকুমারী ম্যালিফিসেন্ট ও তার দূতসহ রাজ্যের মধ্যে প্রবেশ করে। তাদের প্রবেশের সময় ম্যালিফিসেন্টকে দেখে সকলেই ভয় পায়। তবে তারা সোজা রাজমহলের দিকে এগিয়ে যায়। তারা রাজমহলে প্রবেশ করলে মহারানী ও রাজা তাদের স্বাগতম জানায়। কিন্তু দাওয়াতের এক পর্যায়ে মহারানী ম্যালিফিসেন্টকে তার পুরাতন স্মৃতি মনে করিয়ে দেয়, যে সে রাজকুমারীকে অভিশাপ দিয়েছিল আর বহু লোকজনকে হত্যা করেছিল। অপমানের এক পর্যায়ে ম্যালিফিসেন্ট নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। ম্যালিফিসেন্ট সোজা হয়ে দাঁড়ায় ও এক প্রকারের শক্তি সঞ্চারণ করে, যেই শক্তির কারণে সেখানে উপস্থিত সেনারা দূরে ছিটকে পড়ে। আমরা সেখানে উপস্থিত মহারানীকে দেখতে পাই যে মহারাজের পিছনে গিয়ে কিছু একটা করে, যার কারণে মহারাজ মাটির নিচে পড়ে যায়। সে রাজকুমারীকে বলে দেখো ম্যালিফিসেন্ট এবার মহারাজের উপরেও অভিশাপ দিয়েছে, যার কারণে মহারাজের এই অবস্থা। রাজকুমারী যখন ম্যালিফিসেন্টের উপর সন্দেহ করে তখন ম্যালিফিসেন্টের মন ভেঙে যায়। ম্যালিফিসেন্ট
ম্যালিফিসেন্ট শেষবারের মতো রাজকুমারীকে তার সাথে সেখান থেকে চলে যেতে বলে। তবে রাজকুমারী উত্তরে কোনো কিছুই বলে না, বরং সে মহারানী ও রাজার সাথে সেখানেই বসে থাকে। এই দৃশ্য দেখে ম্যালিফিসেন্ট অভিমান করে সেখান থেকে চলে যায়। তবে ম্যালিফিসেন্ট যখন উড়ে যাবে ঠিক সেই মুহূর্তে মহারানীর এক লোক হারপুনের সাহায্যে ম্যালিফিসেন্টের দিকে লোহার বল নিক্ষেপ করে, যার আঘাতে ম্যালিফিসেন্ট পানির মধ্যে পড়ে যায়। এদিকে রাজকুমারকে বলে ম্যালিফিসেন্টের সাথে জঙ্গলের মধ্যে দেখা করতে যায়। তবে সে সেখানে গিয়ে জানতে পারে ম্যালিফিসেন্ট এখনো জঙ্গলে আসেনি। এদিকে আমরা দেখতে পাই পানির মধ্যে আহত অবস্থায় পড়ে থাকা ম্যালিফিসেন্টকে এক অদ্ভুত দেখতে প্রাণী সেখান থেকে নিয়ে চলে যায়। এই ঘটনা মহারানীকে এসে জানানো হয়। এইদিকে রাজকুমারী রাজ্যে ফেরার পথে তার সাথে এক অদ্ভুত প্রাণী রাজ্যের মধ্যে চলে আসে। আমরা দেখতে পাই সেই প্রাণীটিকেও বন্দি করে রাখা হয়। এইদিকে সমস্ত রাজ্যে ঘোষণা দেওয়া হয় যে 3 দিনের মধ্যে রাজকুমারীর সাথে রাজকুমারের বিয়ে দেওয়া হবে। আর জঙ্গলে উপস্থিত সমস্ত অদ্ভুত পশু পাখিদের এই বিয়েতে নিমন্ত্রণ দেওয়া হয়। আসলে এটি মহারানীর এক চাল ছিল। মহারানী জঙ্গলের সমস্ত পশু পাখিদের রাজ্যের একটি কক্ষে বন্দি করে মেরে ফেলতে চায়। এদিকে ম্যালিফিসেন্ট এক অদ্ভুত জায়গায় পৌঁছায়, যেখানে সে তার মতো কিছু লোকেদের দেখতে পায়। সেখানে উপস্থিত এক লোক ম্যালিফিসেন্টকে গুহার মধ্যে নিয়ে আসে। সেই গুহায় প্রবেশের পর ম্যালিফিসেন্ট জানতে পারে মানুষের অত্যাচারে পৃথিবী ছেড়ে তার মতো দেখতে লোকেরা এখানে আশ্রয় নিয়েছে। সে জানতে পারে এখানে বসবাসকারী লোকেরা তার মতো ইচ্ছাধারী নয়। সে জানতে পারে তার গোত্রে শুধুমাত্র সেই একমাত্র ইচ্ছাধারী যে বেঁচে রয়েছে। তবে সে তার শক্তিকে বহুগুণে বৃদ্ধি করতে পারে যদি সে ক্ষমা করতে শিখে যায়। কিন্তু ম্যালিফিসেন্ট বলে সে রাজকুমারীকে আর কখনোই ক্ষমা করতে পারবে না, কারণ সে তার মনে আঘাত করেছে। সেখানে উপস্থিত এক পরী ম্যালিফিসেন্টকে এসে বলে 3 দিন পর রাজকুমারীর বিয়ে হতে চলেছে। যদি ম্যালিফিসেন্ট চায় তবে তারা রাজকুমারীর বিয়েতে তাদের রাজ্যে আক্রমণ করতে পারে। এদিকে মহারানী রাজকুমারীকে বলে সে যেন ম্যালিফিসেন্টকে চিরদিনের জন্য ভুলে যায়। এ কথা শোনার পর রাজকুমারীর মনে সন্দেহ জাগতে শুরু করে, তাই সে রাজকুমারকে গিয়ে এসব কথা বলে দেয়। এদিকে সেই গোপন কক্ষে সেই গবেষক ফুলের সাহায্যে এক বিশেষ পাউডার তৈরি করে ফেলে। মহারানী এতদিন এই বিশেষ পাউডার তৈরি হওয়ার অপেক্ষা করছিল। আমাদেরকে দেখানো হয় সেই পাউডারটি যখন সেখানে উপস্থিত একটি ছোট পরীর গায়ে ছিটিয়ে দেওয়া হয়, পরীটি সঙ্গে সঙ্গেই মারা যায়। এটি দেখে মহারানী প্রচণ্ড খুশি হয়ে যায়। তবে গবেষক মহারানীকে বলে এই পাউডারটি সীমিত পরিমাণে রয়েছে, যদি গবেষককে আরও বেশি ফুল নিয়ে আসে দেওয়া যায় তবে সে প্রচুর পরিমাণে এই পাউডারটি তৈরি করতে পারবে। তারা যখন জঙ্গলের মধ্যে সেই মায়াবী ফুল আনতে যায় সেখানে ম্যালিফিসেন্ট চলে আসে। তবে ম্যালিফিসেন্টকে চাকমা দিয়ে তারা সমস্ত ফুল সেখান থেকে নিয়ে চলে যায়। ম্যালিফিসেন্ট অনেক দুঃখে ছিল, তাই সে কাউকে কোনো কিছুই করতে পারে না। তবে তাদের মধ্যে কয়েকজন ম্যালিফিসেন্টের দিকে লোহার বল নিক্ষেপ করে। ম্যালিফিসেন্টকে লোহার বলের আঘাত থেকে রক্ষা করার জন্যে তার গোত্রের লোকেরা চলে আসে ও তারা নিজে আহত হয়ে যায়। আহত অবস্থায় থাকা সেই লোককে যখন ম্যালিফিসেন্ট তাদের গুহায় নিয়ে যায় ততক্ষণে সে মারা যায়। পরের দিন রাজকুমার ও রাজকুমারীর বিয়েতে জঙ্গলের সমস্ত পশু পাখিরা রাজমহলের ভেতরে চলে আসে। তবে আমরা দেখতে পাই ম্যালিফিসেন্টের সেই মানুষরূপী কাককে তারা মহলের ভেতরে প্রবেশ করতে দেয় না। পরের দৃশ্যে রাজকুমারীকে একটি ফুল দেয়। রাজকুমারী এই ফুলটি দেখে চিনতে পারে এটি তাদের জঙ্গলে সেই মায়াবী ফুল। এই মায়াবী ফুলটি রাজমহলের ভেতরে কিভাবে এলো সেটি সন্ধানে সে বেরিয়ে পড়ে। আমরা দেখতে পাই রাজকুমারী সেই গোপন কক্ষের সন্ধান পেয়ে যায়। গোপন কক্ষে প্রবেশের পর রাজকুমারী ধীরে ধীরে মহারানীর সমস্ত কুকর্ম সম্পর্কে জানতে পেরে যায়। ততক্ষণে মহারানীও সেখানে চলে আসে। মহারানী রাজকুমারীকে বলে বহু বছর আগে ম্যালিফিসেন্ট ও তার জঙ্গলের পশু পাখিরা মেরে তার বাবা ও তার ভাইদেরকে হত্যা করেছিল। তারপরে তাকে বাধ্য হয়ে এই রাজ্যের রাজাকে বিয়ে করতে হয়। তাই এখন সে সেই মায়াবী জঙ্গলের সমস্ত পশু পাখিদের মেরে ফেলবে। আমাদেরকে দেখানো হয় রাজকুমারীকে একটি কক্ষের মধ্যে বন্দি করে রাখা হয়, যেখানে জঙ্গলের সমস্ত পশু পাখিরা অবস্থান করছিল। তাদের উপরে সেই প্রাণঘাতী পাউডারটিও ছেড়ে দেওয়া হয়। পাউডারের কারণে সেখানে উপস্থিত পশু পাখিরা দুর্বল হতে শুরু করে। এদিকে ম্যালিফিসেন্টের সেই দূত মহলের ভেতরে চলে আসে। রাজকুমার এসব বিষয়ে কোনো কিছুই জানতো না। আমরা মহারানীকে দেখতে পাই যে জঙ্গলের দিকে পাউডারের তৈরি বল নিক্ষেপ করতে শুরু করে। এদিকে ম্যালিফিসেন্ট ও তার সাথীরা মহলে আক্রমণ করতে শুরু করে। রাজকুমারী সেই কক্ষ থেকে বের হয়ে রাজকুমারের কক্ষে চলে আসে। রাজকুমারের কাছে এসে সে রাজকুমারকে সমস্ত ঘটনা খুলে বলে যে তার বাবার এমন পরিস্থিতির কারণে তার মা দায়ী। রাজকুমারীর মুখে এসব কথা শোনার পর রাজকুমার বিশ্বাস করতে পারে না। এইদিকে পাউডার বল নিক্ষেপ করার কারণে ম্যালিফিসেন্টের অনেক সাথী আহত হয়। ম্যালিফিসেন্টের কাকরূপী সেই দূতকে রাজকুমারী দেখতে পায়। তারা দুজন মিলে বন্দি করে রাখা পশু পাখিদের সেই গেটটি খুলে দেয়। এদিকে মহারানীর সেই লোক পশু পাখিদের উপর লাগাতার পাউডার নিক্ষেপ করতে শুরু করে। তবে কয়েকজন পরি মিলে পাউডার বের হওয়া নলের ভিতরে গিয়ে সেখানে ফুলে পরিণত হয়ে যায়, যার কারণে আর পাউডার বের হতে পারে না। মহারানীর সেই লোক যখন সেই
নলটি পরিষ্কার করতে যাবে, ঠিক সেই মুহূর্তে ছোট ছোট পরিণা মিলে তাকে নিচে ফেলে দেয়। এইদিকে রাজকুমার যখন মহারানীকে এসব থামাতে বলে, মহারানী তাকে গ্রেফতার করার আদেশ দিয়ে দেয়। তবে রাজকুমার নিজেকে রক্ষা করার জন্য সেখান থেকে ঝাঁপিয়ে পড়ে। এইদিকে রাজকুমারীকেও গ্রেফতার করা হয়। তবে ঠিক সেই মুহূর্তে সেখানে ম্যালিফিসেন্ট চলে আসে। সে তার দূতকে এক ভাল্লুকে পরিণত করে। বিশালদেহী সেই ভাল্লুক সমস্ত পশু পাখিদের বন্দি করে রাখা কক্ষ থেকে আজাদ করে দেয়। ম্যালিফিসেন্ট সেখানে উপস্থিত সমস্ত সৈন্যদের শায়েস্তা করতে শুরু করে। সমস্ত সৈন্যদের পরাজিত করার পর সে মহারানীকে মারার জন্য তার সামনে চলে আসে। তবে ঠিক সেই মুহূর্তে রাজকুমারী ম্যালিফিসেন্টকে বাধা দেয়। রাজকুমারী ম্যালিফিসেন্টকে বলে, যদি আপনি এখন মহারানীকে মেরে ফেলেন তবে তার মতো নির্দয়তার পরিচয় আপনিও দিবেন। তবে ম্যালিফিসেন্ট রাজকুমারীকে সরে যেতে বলে, কারণ সে তার উপর অভিমান করেছিল। কিন্তু যখন রাজকুমারী ম্যালিফিসেন্টকে তার মা বলে সম্বোধন করে, তখন ম্যালিফিসেন্টের মনের মধ্যে বিরাজমান সমস্ত কষ্ট ও অভিমান মুছে যায়। এরই সুযোগে মহারানী তীর চালায়। সে তীরের মধ্যে ছিল সেই পাউডার, যেটি রাজকুমারীর দিকে এগিয়ে আসছিল। ঠিক সেই মুহূর্তে সেই তীরের আঘাত ম্যালিফিসেন্ট নিজের শরীরে নিয়ে নেয়। পাউডার লেগে থাকা তীরের আঘাতে ম্যালিফিসেন্ট দেখতে দেখতে ছাইয়ে পরিণত হয়ে যায়। ম্যালিফিসেন্টকে হত্যা করার পর মহারানী সবার সামনে বলে, এখন সে অনায়াসে জঙ্গলের উপর কবজা করতে পারবে। তবে ম্যালিফিসেন্টের মারা যাওয়ার কারণে রাজকুমারী অনেক কাঁদতে শুরু করে। রাজকুমারীর চোখের পানি যখন ম্যালিফিসেন্টের ছাইয়ের উপরে পড়ে, দেখতে দেখতে ম্যালিফিসেন্টের ছাই একটি ড্রাগনে পরিণত হয়ে যায়। ম্যালিফিসেন্ট যে আবার জীবিত হয়ে গিয়েছে এটি দেখার পর মহারানী প্রচণ্ড রেগে যায়। সে রাজকুমারীকে মহলের চূড়া হতে ফেলে দেয়। তবে ড্রাগন রূপে ম্যালিফিসেন্ট রাজকুমারীকে বাঁচিয়ে নেয়। এদিকে রাজকুমারীকে দেখার জন্য নিচে চলে আসে। ম্যালিফিসেন্ট তাদের দুজনের ভালোবাসা দেখে তাদের বিয়েতে রাজি হয়ে যায়। ম্যালিফিসেন্টের কাছে সেই গবেষক চলে আসে, যে তার সামনে একটি সুই নিয়ে আসে। আসলে এই সুইয়ের দ্বারাই মহারানী রাজাকে অসুস্থ করে তুলেছিল। ম্যালিফিসেন্ট সেই সুইটি হাতে নিলে আমরা দেখতে পাই মহারাজা সুস্থ হয়ে ওঠে। আর এইদিকে মহারানীকে ধরে ফেলা হয়, যাকে ম্যালিফিসেন্ট একটি ছাগলে পরিণত করে দেয়। এরপরে ম্যালিফিসেন্ট সেখানে উপস্থিত রাজকুমারীকে রাজকুমারীর সাথে বিয়ে দেয় ও জঙ্গলে সমস্ত পশু পাখিদের মানুষদের সাথে বসবাস করার অনুমতি দিয়ে দেয়। তারা সকলেই আবার হাসি খুশি বসবাস করতে শুরু করে। ম্যালিফিসেন্ট তাদের গোত্রের পরিদেরও তাদের সাথে বসবাস করার অনুমতি দিয়ে দেয়। রাজকুমারী এবং রাজকুমারীর বিয়ে দেওয়ার পর ম্যালিফিসেন্ট সেই রাজ্য থেকে চলে যায়। তবে চলে যাওয়ার আগে সে রাজকুমারী ও রাজকুমারকে এটি বলে যে সে আবার তখনই ফিরবে যখন রাজকুমারী ও রাজকুমারের সন্তান জন্ম নেবে। এই বলে ম্যালিফিসেন্ট সেখান থেকে উড়ে চলে যায়। আর এখানে সিনেমার দ্বিতীয় পর্বটিও শেষ হয়ে যায়।